আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পরিণতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চমৎকার 10 নম্বর বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে আমাদের এই 10 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 22 সালে আসা একটা স্পেশাল প্রবলেম নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা চার্ট লেখা আছে, যেখানে লেখা আছে মাঝখানে কোশ্চেন মার্ক, তারপর লেখা আছে আইনের শাসন, তারপর লেখা আছে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক, তারপর লেখা আছে কি জবাবদিহিতা। এখন কথা হচ্ছে এই যে আমাদের এই টার্মটা লেখা আছে, এখন মাঝখানে কি হবে, মাঝখানে যে একটা কোশ্চেন মার্ক লেখা আছে মাঝখানে কি হবে সেটাই আমাকে একটু চিন্তা করতে হবে। প্রশ্নের মধ্যে গণনে বলছে হ্যাঁ কি হবে বলো তো? সুশাসন। হ্যাঁ চমৎকার, এই তো বুঝতে পারছো, সুশাসন। হ্যাঁ সুশাসন। তো বলছে যে প্রদত্ত ছকের এই যে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন বিষয়টি নির্দেশিত হয়েছে ব্যাখ্যা করো। তো আমাদের এটা বুঝতে হবে, আমাদের মেইন বইয়ের টপিকে কিন্তু এরকম একটা বিষয় ছিল যেখানে আমাদের কি সুশাসন নিয়ে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, এটার ব্যাখ্যা দিতে হবে। এখন ব্যাখ্যাটা পুরোপুরি আমাদের লিখতে হবে ঠিক এইভাবে। আমাদের ব্যাখ্যার নিয়মগুলো তো আমরা জানবো, ইজি, খুবই সহজ, জাস্ট মনোযোগ দিলেই হবে। তো বলতেছে উদ্দীপকের যেই প্রশ্ন চিহ্নিত স্থান এটা আমাদের পাঠ্য বইয়ের সুশাসন যে বিষয় সেটি নির্দেশ করতেছে। এখন ব্যাখ্যা করতে হবে। শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ হচ্ছে সুশাসন। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের ও জনগণের সম্পর্ক, জনগণের দায়িত্ব কর্তব্য, নেতা জনতা ও রাষ্ট্রের আত্মসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ সহ স্থান পায়। শাসন ব্যবস্থায় প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা কার্যকর ও সফলতা লাভ করে সুশাসনের মাধ্যমে। মানে সুশাসনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের যত কাজ রয়েছে, জনকল্যাণমূলক যত কাজ রয়েছে সবগুলো কি হয়, সুন্দরভাবে সম্পন্ন হয়। সুশাসনের সুশাসন জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করা সহ গণতন্ত্রের সর্বোচ্চ সুফল বয়ে আনতে সাহায্য করে। আমরা জানি আমাদের মৌলিক অধিকার প্রয়োজন, বাক স্বাধীনতা প্রয়োজন। এটা কে আনে বা কার মাধ্যমে এটা সহজ হয়? সুশাসনের মাধ্যমে সহজ হয়। এরপরে বলতেছে সুশাসনের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়। মানে সর্বোপরি সুশাসনের মাধ্যমে আমাদের কি হয়, সবকিছু সুন্দরভাবে মেনটেন হয়। এটা আমাদের লিখতে হবে। এরপরে বলতেছে যে উদ্দীপকে নির্দেশিত হয়েছে আইনের শাসন, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক এবং কি জবাবদিহিতা। এই যে টপিকগুলো বলছে এগুলো সবই হচ্ছে কি আমাদের সুশাসনের এক একটা অংশ বা উপাদান। তো বলবো যে এইসব উপাদানগুলো সুশাসনের ভিত্তি বা উপাদানকে নির্দেশ করে। সুতরাং কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সুশাসনকেই উপস্থাপন করা হয়েছে। তো দেখো এবার বুঝতে পারলা কিনা, মোটামুটি এইভাবে ব্যাখ্যা দিলে আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো এতটুকু? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যাচ্ছি পর। এখন কি স্ক্রিন ঠিক আছে? স্ক্রিন দেখা যায় ভালো করে, শুনতে পাচ্ছ সবকিছু ওকে, নাকি এখনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন আমি যাচ্ছি গহনং। গহনং তো আমাদের শেষ, গহনংয়ে যাচ্ছি। এখন গহনংয়ে কি বলছে যে তুমি কি মনে করো উদ্দীপকের আলোচিত বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। মানে তুমি কি মনে করো যে উদ্দীপকে যা যা বলছে এগুলো সবকিছুই সুশাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, এর বাইরে কিছু লাগবে না, তুমি কি এটা মনে করো? এখন দেখি আমাদের উত্তরে কি লিখছে। আমি আসলে মনে করি কি করি না। আচ্ছা, তো তোমার কি মনে হয়, তুমি কি মনে করো? বলো তো এবার, তোমার কি মনে হয় শুধু কি এগুলোই সুশাসনের কাজে সহায়তা করে নাকি আর অন্য কিছু থাকতে পারে? এবার একটু আমাকে জানাও। শুধু সুশাসন প্রতিষ্ঠায় পর্যায়ে ছিল। সুশাসন প্রতিষ্ঠায় জনগণ দরকার, তারপর আর কি দরকার? আসলে সুশাসন প্রতিষ্ঠায় বা এই টপিকগুলোই যে নির্দিষ্ট, হ্যাঁ বলি, সুশাসনের ক্ষেত্রে যে শুধুমাত্র এই টপিকগুলোই কাজ করবে এটা আসলে পুরোপুরি সঠিক না। সুশাসনের কাজের জন্য আরো অনেক সেক্টর রয়েছে, এখান থেকে মাত্র 2-3টা উল্লেখ করা আছে উদ্দীপকে।
সুশাসনের আরও অনেক অংশ রয়েছে যেটা আমাদের এখানে উল্লেখ করা হয়নি। তো আমি তোমার আগে দেখা দিই কী বলবো আমরা। আমি মনে করি শুধু উদ্দীপকের যেই কয়েকটা টপিকের কথা বলছে সবগুলো বিষয় উদ্দীপকের সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে না। এর বাহিরেও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন রয়েছে যেগুলো সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে। তো এটা আমরা ব্যাখ্যা দিব। তুমি চিন্তা করবা যে সুশাসন শুধুমাত্র এই 4-5টা বিষয় নিয়ে কাজ করে না, বা এই 4-5টার সমন্বয় হয় না, আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই সুশাসনটা প্রতিষ্ঠা লাভ করে। এখন আমরা দেখি যে এখানে উত্তরে কি বলছে। তো এখন লিখব যে এই 3-4টার টপিকের বাহিরেও অনেক গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলোর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। প্রথমত, বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা সর্বাধিক। মানে কি, বর্তমান রাষ্ট্রের মধ্যে যেই শাসন ব্যবস্থাটা চলমান আছে এগুলো সব কিন্তু গণতান্ত্রিক। কি বললাম? বর্তমান বিশ্বের যে রাষ্ট্র পরিচালনা করা হয় এর মধ্যে সবচেয়ে যে শাসন ব্যবস্থা রয়েছে এটা কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। মানে কি, সব জায়গায় গণতন্ত্র, আমার দেশে গণতন্ত্র, বাইরে গণতন্ত্র, মানে সব জায়গায় দেশের শাসন কাজ করার জন্য গণতন্ত্রটাই হচ্ছে মেইন। কথা কি বুঝতে পারছো ইভা? গণতন্ত্রের মাধ্যমেই দেশের শাসন কাজ পরিচালনা করা হয়। আচ্ছা, এবার পরবর্তী, আর এই শাসনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সর্বাধিক জনপ্রিয় গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে সুশাসন। অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সুশাসনকে সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রিয় মাধ্যম। সুশাসনের ফলে গণতন্ত্র শক্তিশালী হয়, সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়, ক্ষমতার অপব্যবহার রোধ হয়, কাজের দীর্ঘায়ু সূত্রতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব ইত্যাদি দূরীকরণের কেবল সুশাসনের মাধ্যমেই সম্ভব। উদ্দীপকে উল্লিখিত সুশাসনের বিষয়গুলো ছাড়াও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজন যোগ্য নেতৃত্ব। হ্যাঁ, এই যে এখন টপিকটা মনে রাখবা, উদ্দীপক কিন্তু লেখে নাই যে নেতৃত্ব গঠন, এই কথা কিন্তু উদ্দীপকে দেয় নাই। উদ্দীপকে দিচ্ছে 4টা বিষয়। 4টা বিষয়ের মধ্যে কি কি? প্রথমে লেখা আছে তোমার আইনের শাসন, স্বচ্ছতা, অংশগ্রহণ আর কি জবাবদিহিতা। এই 4টা ছাড়া কিছুই লেখা নেই। আইনি শাসন, স্বচ্ছতা, অংশগ্রহণ, জবাবদিহিতা। কিন্তু আমাদের ব্যক্তিত্বের গঠন যে আমাদের সুশাসন একটা কাজ করে সেটা কিন্তু বলে না উদ্দীপকে। তো ব্যক্তিত্বের গঠন বা নেতৃত্ব যেটাই বলি আমরা, যোগ্য নেতৃত্ব নেতা হইতে হবে। রাষ্ট্র পরিচালনা করার জন্য অযোগ্য নেতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, রাষ্ট্রের কাজ ভালো করে হয় না। তো যোগ্য নেতা প্রয়োজন, যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তো এটাই বলছে যে যোগ্য নেতৃত্বের অভাব থাকলে সুশাসন হবে না, এটাও প্রয়োজন। তার মানে কি, এটা একটা নতুন বিষয় যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। কথা বুঝতে পারছো ইভা? এটা নতুন একটা টপিক, এতটুকু বুঝছো কিনা একটু কথা বললো। তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো নেক্সট, পরবর্তী বলতেছে রাজনৈতিক সংহতি। রাজনৈতিক যে আমাদের এই মতানৈক্য, মন মালিন্য, এগুলো যদি না থাকে সুশাসন হবে না। রাজনীতিক একে অপরের কি থাকবে, সহমর্মে থাকতে হবে। এরপর গণমানুষের ক্ষমতায়ন, অর্থাৎ মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, তার অধিকারের কথা বলতে পারে, মানুষের একটা যে অধিকার সেটা যাতে থাকে, বা যে কোনো একটা মানুষ চাচ্ছে যে সে সরকারের পদস্থ অংশে দাঁড়াবে, নির্বাচন করবে, মানে কি একটা সাধারণ মানুষও নির্বাচন করতে পারবে, এটা একটা ক্ষমতায়ন বলে, মানুষের ক্ষমতায়ন। যে কোনো মানুষ তার যোগ্য, দক্ষতা, বিবেক বিবেচনা করে সে যোগ্য প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, এটা হচ্ছে তার একটা অধিকার। তো গণমানুষের ক্ষমতাবান থাকতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাইতে হবে, নাগরিকের সেবাটা বৃদ্ধি করতে হবে, গণমাধ্যম ও বাক স্বাধীনতাকে সুন্দর করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠায় অনেক কাজ করে। শুধু যে 4টা বিষয় এরকম না। তাহলে গত 15 বছর দেশ কীভাবে পরিচালিত হলো যদি যে যোগ্য নেতৃত্ব না থাকে? আসলে কথা হচ্ছে একটা বিষয়, তুমি যে প্রশ্ন করছো, বিগত 15 বছরে আমাদের দেশ যেই নেতৃত্ব দিয়েছে, যেই সরকারই দিয়েছে, তিনি দেশের জন্য কাজ করছে। দেশের জন্য কাজ করে না এরকম না, দেশের জন্য কাজ করার পাশাপাশি দেশে মানুষের অনেক দিক দিয়ে ক্ষতি হয়েছে, অনেক দিক দিয়ে ক্ষতি করছে। ইনি নিজে ইচ্ছে করেই করছে বা অন্য কোনো কারণেই করছে,
তখন হচ্ছে দেশকে নেতৃত্ব দিতে গিয়ে মানুষের দেখা যায় কিছু কিছু ভুলভ্রান্তি হয়। তো যেই বিষয়গুলোর ইচ্ছে করে হয় সেগুলোকে ভুলভ্রান্তি বলা যায় না। তো বিগত 15 বছর যে শাসন করছে এটা একচেটিয়া শাসন, অর্থাৎ জোর যার মূল্যক তার। এই কথাটা তো তুমি শুনছো, এই কথাটা আমরা আগে থেকে জানি যে যার বেশি দাপট সেই সমাজে টিকে থাকবে। তো বিগত 15 বছর রাজত্ব করছে, তবে কি ওই জোর যার মূল্যক তার এই কথার ভিত্তি করে রাজত্বটা হয়েছে, যার কারণে সবাই তার কথাটা শুনতে বাধ্য এক প্রকার। এখানে বাক স্বাধীনতা ছিল না, অধিকার আদায়ের ছিল না, মানুষ ভয়ে ভয়ে চলতো, বুঝছো? একটা কথা যে বলবে, হ্যাঁ স্বৈর শাসক যেটা আর কি। তো এটা আর কি বিষয়। তো যদিও দেশ চলছে, দেশে দুর্নীতি হয়েছে প্রচণ্ড এবং কি অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো মানুষ অনেকে জানে না। তো এগুলো যারা আর কি রাজনীতিবিদ তারা ভালো বলতে পারবে যে কোন কোন সেক্টরে ক্ষতি হয়েছে, কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ক্রাইম হয়েছে, এগুলো তারাই বলতে পারবে। তবে দেশ তো চলছে, দেশ তো চলছে, দেশ তো চলবেই, কিন্তু এই চলার সেই চলা কিন্তু এক না। দেশের যে একটা ভালো একটা উন্নতি সেটা কিন্তু ওরকমভাবে হয় নাই। এটা আর কি বিষয়। তো প্রশ্ন উত্তর পাইছো? আমাকে জানাও। ওকে, এরপরে পরবর্তী তো বলতেছে যে এরপরে যে গণমাধ্যম ও বাক স্বাধীনতার স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সিটিজেন চার্টার প্রণয়ন, জনপ্রশাসনের ভূমিকা, সামাজিক নিরাপত্তার কর্মসূচি প্রভৃতি। সামাজিক সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায় সুশাসন কাজ করে। মূলত গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সুশাসনের ভূমিকা অপরিসীম। তো উপরের কথাগুলো কিন্তু উদ্দীপকে কিছুই দেওয়া নেই। তো উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে সুশাসন অপরিহার্য, কিন্তু উদ্দীপকের ছকে যে শর্তগুলো কথা বলছে সেই শর্তে সব কিছুর কথা উল্লেখ করে নাই, মানে ওই সকল শর্তে এগুলো লক্ষ্য করা যায় না। তাই বলা যায় উপরিক্ত শর্ত ছাড়াও আরো অনেকগুলো শর্ত রয়েছে যেগুলোর বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করা সম্ভব। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এবার বলো ইভা বুঝতে পারছো কিনা ব্যাখ্যাটা? স্যার বুঝছি। তো এটা আমরা এই যে আমাদের টপিক 10 নম্বর টপিকের লেকচারের ক্লাসে আমরা এতটুকুই রেকর্ড সেভ করলাম।